Welcome to another episode of the Unscripted রেনাটা পডকাস্টের। আজকে আমাদের সাথে এমন একজন ব্যক্তিত্ব আছেন যিনি রেনাটার সাথে দীর্ঘ 28 বছর ধরে আমাদের পথযাত্রায় আমাদের সঙ্গী, মোহাম্মদ সিরাজুল হক, ডিরেক্টর, অ্যানিম্যাল হেলথ ডিভিশন। কেমন আছেন সিরাজুল? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আছি ভালো। সো ওয়েলকাম টু আনস্ক্রিপ্টেড। থ্যাংক ইউ। 28 বছর তো রেনাটাতেই, কিন্তু আপনার পুরো এক্সপিরিয়েন্স আমি যদি ক্যারিয়ার ধরি 40 বছর প্লাস, ইফ আই এম নট রং। এত বছরের এক্সপিরিয়েন্স অ্যান্ড স্টিল ইউ লুক সো ইয়াং, এটার রহস্যটা আগে আমার মনে হয় আমাদের সবাই আমরা জানতে চাই, কিভাবে ধরে রেখেছেন এই রহস্যটা? আমার কলিগ, আসলে আমার কলিগরা আমাকে পেইন কম দেয়, ভালোবাসে, এই জন্য আমার এই ভালো থাকা আর কি। ওকে, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। সো এটা থেকেও কিন্তু, কারণ আমরা যখন কাজ করি এবং আপনি যেহেতু সেলসে মার্কেটিং দুটোই দেখছেন অ্যানিম্যাল হেলথের, এই দুটো জায়গায় কিন্তু অনেক স্ট্রেসফুল একটা জব। সো আমরা যদি একটু 28 বছর আগে যাই, আপনি তো রেনাটা, মানে আমাদের ফাইজার থেকে আমরা রেনাটা হলাম 1993-তে, অ্যান্ড ইউ হ্যাভ জয়েন্ড ইন 1996। সো একটা ট্রান্সফরমেশনের কিছুদিন পরেই আপনার রেনাটায় মানে যাত্রা শুরু। সেই সময় আপনি ফার্মাতে জয়েন করেছিলেন, সেলস ফার্মায়, বাট তারপরে ট্রানজিশন হলো অ্যানিম্যাল হেলথে। সো আমরা অ্যানিম্যাল হেলথে একটু পরে আসি। আমরা ওই সময়ের জার্নিটা আপনার শুনতে চাই, যে অন্য অর্গানাইজেশনে আপনি ছিলেন রেনাটা জয়েন করার আগে, এবং 96-এ যখন ফার্মায় জয়েন করলেন, ওই সময় থেকে আপনার অ্যানিম্যাল হেলথ আসার আগ পর্যন্ত ওই জার্নিটুকু যদি একটু আমাদের বলেন। মানে দ্যাট ওয়াজ ভেরি মাচ চ্যালেঞ্জিং, কারণ ওই সময়টা রেনাটার ভালো যাচ্ছিল না। ভালো যাচ্ছিল না বিদায় রেনাটা বিভিন্ন এরিয়া নিয়ে খুব প্রবলেমে ছিল। অ্যান্ড মজার ব্যাপার হলো যে এই কোম্পানিতে আমার কোনো ফর্মাল অ্যাপ্লিকেশন নেই। ওকে, কোম্পানি আমাকে, তারা বরিশালে একজন লিডার খুঁজছিল, তো এই কোম্পানিতে পুরনো যারা ছিলেন তারা আমাকে নক করলেন এবং আমাকে একটা ফাইন মর্নিংয়ে হেড অফিসে নিয়ে ইন্টারভিউ নিলেন এবং বললেন যে আপনি জয়েন করেন। সো ওভাবেই আমার জয়েন করা, কাজেই আমার কোনো ফর্মাল কোনো অ্যাপ্লিকেশন ছিল না, বাট আই গেট দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার। হ্যাঁ, প্রসেস শেষ করে তারা আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিল অন দ্যাট পার্টিকুলার ডে, এবং বললো যে আপনি কালকে থেকেই কাজ শুরু করেন আর কি। এরকম করে আমার রেনাটাতে আসা। আর যেহেতু ফাইজার ইনহেরিট করছে রেনাটা, একটা নাম আছে, সো আমি চ্যালেঞ্জ দিতে পছন্দ করতাম। আমি কিন্তু চ্যালেঞ্জটা নিয়ে নিলাম, এবং নেয়ার পরে বরিশালে তারা আমাকে সিলেক্ট করেছিল ওই জন্য যে বরিশাল আই ক্যান ডু এভরিথিং। বরিশাল থেকেই আমার যাত্রা শুরু, এবং আমার একটা হোম সিকনেস ছিল যে বরিশাল ছাড়বো না, এবং এটা আমি অনেক দিন কন্টিনিউ করেছিলাম। আমার লস হয়েছে কেরিয়ারের, এখন সেটা যদিও নাই লসটা, বাট আই লস্ট কেরিয়ারে কিছুটা লস হয়েছে আমার বরিশাল প্রীতির কারণে, যেটা আমি পরে চিন্তা করলাম যে না, ইট শুড নট বি। এই জন্য খলিল মোসাদ্দেককে থ্যাঙ্কস দেওয়া উচিত, সে আমাকে কনভিন্স করতে পেরেছে যে আই হ্যাভ টু লিভ বরিশালে। আচ্ছা, খলিল মোসাদ্দেক ভাই তো আমাদের সেলস ফার্মায় ছিলেন। আপনাদের দুজনের জার্নি মোটামুটি এক সময় শুরু করেছেন, আপনারা অনেক দিনের সঙ্গী ছিলেন। সো এই যে সেলস ফার্মায় যে চ্যালেঞ্জগুলো তখন আপনি ফেস করেছিলেন, আপনি তখন একদম তরুণ, টকবগে একটা তরুণ আমাদের জয়েন করলেন, এবং ইফ আই এম নট রং 2009-এ আপনি অ্যানিম্যাল হেলথে আসলেন, রাইট? সো এই ট্রানজিশনটা কেন হলো? মানে ফার্মা সেলসে ইউ আর ডুইং প্রিটি গুড। আপনি যেটা বলছিলেন যে আপনি বিভিন্ন জায়গায় বাংলাদেশের আপনার পোস্টিং হয়েছে, আপনি কাজ করেছেন, এবং একটা সিনিয়র পজিশনে আপনি চলে গিয়েছিলেন ফার্মায়। তো সাধারণত ফার্মাটা ইজ মোর লুক্রেটিভ একটা জায়গা, সেলস ফার্মার জায়গাটা, এবং তারপরে অ্যানিম্যাল হেলথে চলে আসলেন। এটা ট্রানজিশনটা কেন অ্যাকসেপ্ট করেছিলেন আপনি? না, এটা অ্যাকসেপ্ট করা আসলে স্যারকে সম্মান করা, মানে এমডি স্যারকে। যে প্রথম মোসাদ্দেক সাহেব আমাকে একটা মানে প্রপোজালটা দিলেন, আমি বরিশাল যাচ্ছিলাম ছুটিতে, তখন আমার মিসেস এবং আমার মেয়ে তখন মেডিকেলের ছাত্রী বরিশালে থাকে। তো হঠাৎ করে মোসাদ্দেক বললেন যে ভাইজান, আপনার কেরিয়ার নিয়ে আপনি কি ভাবছেন? তা আমাকে খুব সুন্দর একটা কথা বললো যে আমি তো আপনার চেয়ে বয়সে একটু জুনিয়র, কাজে আমি মারা না গেলে তো এই চেয়ারটা খালি হচ্ছে না, সো ইউ শুড বি এ লিডার অলসো। তখন আমাদের এখানে একজন সিনিয়র মানুষ ছিলেন, মঞ্জুর আজিজ তারা ভাই, তো উনি খুব সিনিয়র ছিলেন, ওনাকে রিপ্লেস করার জন্য আমাদের এমডি স্যার খুব লোক খুঁজছিলেন, এবং একটা ট্রেনিং সেশন এমডি স্যার আমার কানে কানে প্রপোজালটা দিলেন।
একদিন একটা ডাক্তার দেখানোর চেম্বারে নিয়ে স্যার এমনভাবে আমাকে বললেন যে আমি স্যারকে ডিনাই করতে পারলাম না। বাট স্যার একটা লাইন বলেছিলেন যে আমি জোর করে আপনাকে আনতে চাই না, আপনি যদি মন থেকে না আসতে চান। তখন আমি দেখলাম ডিনাই করা ঠিক হবে না। তো তার মানে আপনার ক্যারিয়ারের বিভিন্ন ডিসিশনে অবভিয়াসলি এমডি স্যার মিস্টার কায়সার কবিরের অনেক অবদান অবশ্যই রয়েছে। উনি কিছু একটা নিশ্চয়ই দেখেছিলেন আপনার ভিতরে, এই জন্য উনি অ্যানিম্যাল হেলথ আর কাউকে প্রপোজ না করে আপনাকেই রেকমেন্ড করেছিলেন এবং পার্সু করেছিলেন। তো আপনি যখন অ্যানিম্যাল হেলথে জয়েন করলেন 2009-এ, আজকে 2024, সো অ্যানিম্যাল হেলথ ইন্ডাস্ট্রিতে রেনাটা ইজ নাম্বার 1 এই 28-29 বছর থেকেই। তো সো এই যে নাম্বার 1 পজিশন হোল্ড করে রেখেছে অ্যানিম্যাল হেলথ, আপনি 2009-এ যখন এসেছিলেন তখনকার পরিস্থিতি এবং 2024-এর পরিস্থিতিতে কি ব্যবধান আপনি দেখেছেন, বা আপনি কি নিয়ে এসেছেন যে এটা আমরা কন্টিনিউ করতে পেরেছি বা বড় হয়েছি? একটা ইস্যু হলো, যখন আপনি নাম্বার 1 থাকবেন তখন এটা মেনটেন করা কঠিন কাজ, এটা চ্যালেঞ্জিং। কেন, কেউ আপনাকে খুব একটা স্পেস দিতে চাইবে না, নোবডি সিটিং আইডেল। সো আপনাকে চিন্তা করতে হবে আপনার ফিউচার ভিশন নিয়ে, অলওয়েজ আপনাকে বিজি থাকতে হবে এবং আপনাকে চিন্তা করতে হবে যে আসলে কি করলে কি হবে। যেটা আমরা বলি যে রেনাটা শুড থিঙ্ক অ্যাহেড অ্যাটলিস্ট দ্য 5 ইয়ার্স, এবং 5 বছর পরে ইন্ডাস্ট্রি কোন দিকে টার্ন করবে এটা যদি আপনি ভালো করে গেজ না করতে পারেন তাহলে আপনি জীবনেও ভালো লিডার হতে পারবেন না। কাজে লিডারশিপের একটা পার্ট হলো যে আপনার ফিউচার কি, ফিউচার প্ল্যান কি, এটা যদি আপনি আগে ঠিকভাবে এটাকে হ্যাঁ ভিশনটা যদি ঠিকভাবে আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনার জন্য জার্নিটা কিন্তু ইজি হয়ে যায়। যে জার্নিটা আমি ওই ভিশনটা নিয়ে এগিয়েছি, যার জন্য আমাদেরকে অনেকে ট্রাই করেছে বিভিন্নভাবে আমাদেরকে পেছনে ফেলার, বাট আসলে পারেনি। এবং এখনও আমরা রেনাটা কিন্তু 1 স্টেপ অ্যাহেড আমরা থিঙ্কিং প্রসেস নিয়ে আমরা আগাই, এবং এর জন্য আমার কলিগরা অনেক হেল্প করে আমাকে। আমরা বসে গ্রুপ মিটিং করি, কি পয়েন্টসে যারা আছে তাদের নিয়ে আমরা আলোচনা করি, আমরা বিভিন্ন জার্নালের দিকে তাকাই, বিভিন্ন সেমিনারে যাই, ওখান থেকে আমরা কি পয়েন্টসগুলো আমরা ওখান থেকে টেক আপ করি এবং নিয়ে এসে ওটাকে আমরা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। তো আমাদের কোম্পানিতে একটা কথা খুব প্রচলিত আছে, সিরাজ ভাই অনেক কড়া একজন বস। হ্যাঁ, সো এই জায়গাটায় আপনি কিভাবে কড়াও আছেন আবার মোটিভেটও করছেন? এইটা একটা আসলে আমার কাছে মনে হয় যে আমি কড়া না, আমার জীবন আমি শুরু করেছিলাম শিক্ষকতা দিয়ে। তো এমপি সাহেব বলছিলেন যে স্যার আপনি কড়া গার্ড দেন, তো আমি খুব যোগ করে বলেছিলাম যে কড়া গার্ডের সংজ্ঞা কি। কড়া গার্ডের সংজ্ঞা এটা না যে নকল ধরাটা কড়া গার্ড। আমার কলিগরা খুব ভালো করে জানে, ওরা আমার সাথে চলতে চলতে একটা উপলব্ধি করেছে যে স্যার আমাদের ভালোর জন্য বকা দেয়। তো আমার যাকে যখন বকা দেওয়া দরকার তখন আমি বকা দেই, যেখানে ছাড় দেওয়া যাবে না ওইখানে আমি ছাড় দেই না, কিন্তু যেখানে ওদের আবার মোটিভেশন দরকার সেখানে কিন্তু 100% ওদের সাথে কোঅপারেট করি। তো এই দুইটা যদি আপনি সুন্দরভাবে মিক্সিং করতে পারেন, আমার মনে হয় লিডারশিপে করা শব্দটি তখন ওরা ফিল করে না। আর ছাড় দেওয়ার বিষয়টা আসলে ইটস নট অ্যাবাউট পার্সোনাল কোনো জিনিস, কোম্পানির গোলটা, কোম্পানির জন্য যেটা সঠিক সেই জায়গাতে আপনি কোনো ছাড় দেন না। হ্যাঁ, সো ওদিক থেকে আমাদের অ্যানিম্যাল হেলথ ডিভিশনটা আপনি যখন জয়েন করেছিলেন তখন কতজন মানুষের বা কত টার্নওভার ছিল? না, তখন এটা খুবই টাইনি একটা টার্নওভার। আমি যখন নিয়েছিলাম তখন ইট ইজ অনলি 67 crore অনলি। এখন আমাদের 800 crore প্লাস হয়ে গেছে। সো আই এম থ্যাঙ্কফুল মাই ম্যানেজিং ডিরেক্টর অ্যাকচুয়ালি। আই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স উইথ দ্য হিউম্যান ফার্মাসিউটিক্যাল, আই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স উইথ দ্য অ্যানিমাল হেলথ, আই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স উইথ দ্য হার্বাল অ্যান্ড দ্য নিউট্রাসিউটিক্যালস অ্যান্ড দ্য ফুড অলসো। সো এই তিনটার এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করতে পেরেছি স্যারের আমার উপর আস্থার জন্য, এই জন্য স্যারকে ধন্যবাদ। না, স্যারের আস্থা তো অবশ্যই ছিল। আমি এখানে একটা কথা মেনশন করতে চাই যে আমরা কিন্তু আমাদের টিমের থাকে না, সবাই তো একরকম হয় না, 5টা আঙ্গুল তো সমান হয় না। তো স্যারের আপনার উপর আস্থা ছিল, কিন্তু ওই আস্থার জায়গাটা কিন্তু
বলবৎ রাখার দায়িত্বটা আপনার উপরেই বেশি ছিল এবং আপনি ওটা সাকসেসফুলি এক্সিকিউট করতে পেরেছেন। সো আই এম শিওর আপনার টিমে যারা কাজ করছেন সেখানেও আপনি সেম পলিসি বা ফিলোসফি কাজে লাগান। সো আপনি এত বড় ওয়ার্কফোর্স, আমাদের 500+ ওয়ার্কফোর্স অ্যানিম্যাল হেলথে কাজ করছেন। সো সেই জায়গায় এত বড় একটা ওয়ার্কফোর্স নিয়ে যখন কাজ করছেন, আপনি বললেন যে যখন আমাদের প্রয়োজন আমরা মোটিভেট করছি, বাট কিভাবে? পুরো বাংলাদেশে তো ছড়িয়ে আছে, কিভাবে? আপনি কি যান তাদের কাছে, না আপনি হেড অফিসে বসেই মোটিভেট করেন? না, এইটা আমি খুব এনজয় করি। আমি বিলিভ করি যে ইনভলভমেন্টের চেয়ে লিডারের বড় আর অ্যাচিভমেন্ট কিছু নাই। আমি ফিল্ডে যেতে পছন্দ করি, ফিল্ডে গিয়ে নিজে এক্সপ্লোর করতে আমি পছন্দ করি, সমস্যাগুলো ফাইন্ড আউট করতে চেষ্টা করি, এবং এইটা নিয়েই আমি কিন্তু আমার কলিগদেরকে আসলে কাছে যাওয়ার চেষ্টা করি, যে যখন ওর কাছে যাই রিমোট এলাকাতে, ওর যখন সুখ দুঃখ কী আছে যেটা হেড অফিসে বসে আসলে বোঝা যায় না। আপনি যদি ফিল্ড চালাতে হয় আপনাকে অবশ্যই ফিল্ডের সাথে ইনভলভমেন্ট অনেক বেশি থাকতে হবে। অনেক ডিসিপ্লিন জিনিসটা খুব মেজর একটা। হ্যাঁ, এবং আপনার কম্পিটিটররা আসলে প্র্যাকটিক্যালি কি করছে এটা যদি হেড অফিস রুমে বসে আপনি হাইপোথেটিক্যালি অনেক কিছু গেস করতে পারবেন, বাট ইউ ক্যানট ইমাজিন আসলে কত চেঞ্জেস ইন দ্য প্র্যাকটিক্যাল ফিল্ড একেবারে রিমোট কর্নারে। সো আই লাভ টু ট্যুর টিল নাও, এবং আমি এটা করি, রীতিমতো করি। আমরা যদি এখন একটু ছোট্ট করে, আমরা একদম শেষের দিকে চলে এসেছি, যদি ছোট করে আমাদের প্রোডাক্ট লাইন সম্পর্কে একটা আইডিয়া দেন, যে আমাদের সব কিছু কি আমরা এখানেই প্রডিউস করছি, না আমরা বাইরে থেকেও আনছি কাঁচামাল, কিভাবে করছি, একটু ছোট করে যদি একটু ধারণা দেন। অ্যানিম্যাল হেলথে এটা একটা খুবই টিপিক্যাল অ্যান্ড ডিফিকাল্ট টাস্ক। অ্যানিম্যাল হেলথের অনেক ফিড এডিটিভস আছে যেটা বাংলাদেশে তৈরি করা সম্ভব না, এবং যার জন্য আমাদের বিদেশি অনেক কোম্পানির সাথে তাদের উপর ডিপেন্ডস করতে হয়। এবং আমরা মেইনলি ইউরোপিয়ান অনেকগুলো কোম্পানির আমরা পার্টনার, ইউএসের অনেকগুলো কোম্পানির পার্টনার, এশিয়ারও কিছু, চায়না এবং ইন্ডিয়ার অনেকগুলো কোম্পানির পার্টনার। সবগুলো মিলেই আমরা আসলে আমাদের পথ চলা তৈরি করেছি। তো আমাদের অনেক ইউরোপিয়ান আরও অনেক দেশের সাথে, এশিয়ার কান্ট্রির সাথে আমাদের পার্টনারশিপ আছে, এবং এই পার্টনারগুলো যখন আমরা সিলেক্ট করি অবভিয়াসলি উই মেক শিওর যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি যেন ভালো থাকে, সেই জন্যই রেনাটা নাম্বার 1 আছে। সো আমরা একদম শেষের দিকে, আপনি যদি একদম আপনার শেষ বক্তব্য বা কিছু বলে আমাদের যে ফিল্ড ফোর্সে যারা আছেন বা আমাদের অন্য কলিগরা যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু যদি বলতে চান। না, ফিল্ড ফোর্সের জন্য আমার একটা কথা, যে হোয়াট ডু আই বিলিভ অ্যাকচুয়ালি, যে সিনসিয়ারিটি এবং লয়ালিটির উপর কোনো কিছু নেই। আমি যদি সিনসিয়ার থাকি, আমি যে আমার গোল যেটা চাই ওখানে আমি একদিন না একদিন পৌঁছাতে পারবো, হয়তো দেরি হতে পারে কিন্তু কেউ আমাকে ঠেকিয়ে রাখতে পারবে না। এর জন্য আপনার সিনসিয়ারিটি এবং লয়ালিটি টু দ্য কোম্পানি একেবারে ম্যান্ডেটরি অ্যান্ড দ্য মাস্ট, এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এটা যদি কেউ ফলো করে তাহলে তার উন্নতি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। থ্যাংক ইউ সিরাজ ভাই আমাদের সময় দেওয়ার জন্য। আনটিল দেন সবাইকে ধন্যবাদ, এবং আরেকটা এপিসোড দেখার আমন্ত্রণ রইল।